experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কথাটা শেষ করেই হনহন করে বেরিয়ে গেল মীরা। আফরা কিঞ্চিত কুচকানো ভ্রু নিয়ে দরজায় তাকালো। হঠাৎ করে কি হলো বুঝলো না। আফরার বোধ হয় তারা ছিল। ঝটফট নিম্ন স্বরে বলে উঠল, আপনার আর আমার লক্ষ্য একই মিস্টার আফিফ। আপনার সন্দেহ হতে পারে, আই ডোন্ট মাইন্ড। তবে আপনাকে ছোট করে আপনার ঘরের খবর দিতে এসেছি। বিশ্বাস করা আপনার ব্যাপার। থামলো আফরা। দুজন পুরুষের গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে বলে উঠল, নুরুল আলম সিদ্দিকীকে খবর দিন। আপনি যে সত্যের তালাশ করছেন, আপনার বাবার জানার বাইরে নয়। সময় পেরিয়ে গেছে 2 ঘন্টা। করিডোরে মানুষের আনাগোনা। গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আফরা, মীরা। চলেই যেত, নাদিয়ার খবর শুনে থেকে গেছে। পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, এখন শুধু রিপোর্ট আসার অপেক্ষা। কেবিনেই বসেছিল আদিল, অপেক্ষা করছিল একটা ফোনের। সময় যেন যাচ্ছে না। যতটা সময় এগোচ্ছে অস্থিরতা বাড়ছে তার। উঠে দাঁড়ালো সে। বড় বড় পা ফেলে করিডোরের শেষ মাথায় চলে গেল। আবছা আলো অন্ধকারে হয়তো খেয়াল করেনি মেয়েলি অবয়ব। মীরা তীক্ষ্ণ চোখে আদিলকে দেখল, অনুসরণ করল না। তার শরীর অহেতুক রাগে কাঁপছে। কেন এমনটা হচ্ছে সে বুঝতে পারছে না। হয়তো চাইছে না। চাপা শ্বাস ফেলে শূন্যে তাকালো মীরা। কালো মেঘেরা দখল করে আছে পুরো দিগন্ত। তারকারাজি বাঁকা চাঁদকে লুকিয়ে রেখেছে আড়ালে। মীরা হঠাৎ করেই মেঘের মাঝে মেয়েলি মুখশ্রী আবিষ্কার করে ফেলল। মুচকি হেসে তাকিয়ে আছে তার দিকে। সে যেন বলছে, রানী, এই রানী, ভুলে গিয়েছিস আমাকে? মনে পড়ে না তোকে আমি বাইরের দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিলাম রানী? কেন এলি? আমার সব পরিশ্রমকে এভাবে নষ্ট করলি। ওরা যে তোকেও দেখেছে রানী, ওরা তোকেও মেরে ফেলবে। তুই চলে যা রানী। আপায়ের কথা শুনবি না রানী? আপাই তোকে খুব ভালোবাসে রানী। চলে যা তুই। কিসের বদলা নিবি রানী? আমাকে ফিরে পাবি? আমি আর ফিরবো না রানী, ফিরবো না। জিকে রাখিস না আমাদের মাঝে। তুই হারিয়ে গেলে আমি কার কাছে আসবো রানী? চলে যা বহুদূর। ওরা ওরা তোর নাগাল না পায়। চলে যা। ঠিক আগে যেমনটা প্রত্যেক বাক্যে রানী নামটা নিত, আজও আপাই তাকে সেভাবেই ডাকছে। কঠোর রাগী মীরাটা নিমিষেই নিভে গেল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে থাকলো তপ্ত জল। যখন দেখলো মেয়েলি অবয়ব জলের ঝাপসায় হারিয়ে যাচ্ছে, উদ্ভ্রান্তের মতো বের করে বলে উঠল, যাস না আপাই, যাস না। তোকে ছাড়া বড্ড কষ্ট হয় আপাই। কেন হারিয়ে গেলি? আমাকে একা করে দিলি আপাই। আমি আগের মীরা নেই আপাই। বোকা মীরা হারিয়ে গেছে তোর সাথে। এখনের মীরা শুধু প্রতিশোধ নিতে পারে। তোর খুনিদের একটাকেও বাঁচিয়ে রাখবো না আপাই। ভয়ঙ্কর মৃত্যু দেব। নিজ থেকে মৃত্যু কামনা করবে। এই মীরা কথা দিচ্ছে তোকে। তুই কি আমার উপর রেগে আছিস আপাই? বাবাকে মেরেছি বলে? কি করবো আপাই? সে যে তোর মৃত্যুর প্রথম দোষী। কি করে ক্ষমা করি? কষ্টের মৃত্যু দিইনি আপাই। ওর আর বুলেট দিয়ে শুধু একবার ট্রিগারের চাপ দিয়েছিলাম। আমি বিধ্বংসী আপাই। আমাদের এই সকল বিষ, শাসক শোষক, কেউই এই বিষ থেকে রেহাই পাবে না। ফিরে আয় না আপাই। বহু দূরে চলে যাবো তোকে নিয়ে, এই শহর ছেড়ে। কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, বুকের মাঝে আগলে নিয়েছে। মীরা ফিরে আসে নিজের কল্পনার জগৎ থেকে। শক্ত করে আঁকড়ে ধরা আফরাকে জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। আফরা নরম হয়, বুকের ওপর ভারটা দ্বিগুণ হয়। তবে চট করে সামলে নেওয়ার ক্ষমতাটা প্রখর। মীরার কানে কানে ফিসফিস করে বলে ওঠে, আয়েশকে দেখলাম আদিলের কাছে যেতে, পিছু নিবি? বুক থেকে মুখ ওঠায় মীরা। কিছু না বলেই উল্টো ঘুরে হাঁটা ধরে। আফরা বুঝে যায় মীরার মনোভাব। দৌড়ে গিয়ে হাত চেপে ধরে। ধীর গতিতে পা ফেলে লুকিয়ে পড়ে এক কোণায়। ও যে স্পষ্ট দেখা যাচ্ছে পুরুষলি দুটো অবয়ব। কান পেতে রয়, কথা শোনার অপেক্ষায়। স্বাভাবিক কণ্ঠে আদিল বলছে, নাদিয়া আপনাকে ভালোবাসে, অ্যান্ড রাইট নাও তার ভালোবাসা আপনিও সাড়া দেবেন। আমাকে চেনেন তো? হেসে হেসে হুমকি যাকে বলে।
আহিস একটুও ঘাবড়ালো না, বরং তার ঠোঁটের হাসি চওড়া হলো। শান্ত স্বরে বলল, আমার স্বভাব? ওয়েল, তা আপনার বইয়ের মন নিয়ে খেলেছিলাম বলছে। ফিচেল হাসলো আদিল। মুষ্টিবদ্ধ হয়ে এলো আহিসের হাত, শক্ত হয়ে এলো মুখশ্রী, চোখ দিয়ে যেন রক্ত ঝরবে। বেশিক্ষণ এই পরিবর্তন টিকতে দিল না। রেগে গেল তো হেরে গেল, পাল্টা জবাব দিতে বলল, ধরেন সেরকমটাই। শালি তো আদি ঘরবালি, তাই না? তবে খুব তাড়াতাড়ি ঘরের মালিকানাটা পুরোটাই পেয়ে যাবে। বিস্মিত হলো আদিল। শালি? অবাক কণ্ঠে বলল, শালি? আদিল মাহমুদ জানে না? ইস, কি করে মিস করে গেলেন। আচ্ছা, মীরা যখন শুনতে পারবে তার এক ভালোবাসাকে আরেক ভালোবাসা কবরে ঠেলে দিয়েছে, কেমন হবে ব্যাপারটা? ভালোবাসা থাকবে তো? দুপা পিছিয়ে গেল আদিল, চোখে মুখে গাঢ় বিস্ময়ের ছাপ, কিন্তু ভয় নেই। আহিস তো ভয় দেখতে চেয়েছিল, আবারও বলল, একজন ধর্ষক কখনো জীবন সঙ্গী হতে পারে? পিলে চমকে উঠল আদিলের, ধক করে উঠল বুকের ভেতর। আজ পুরো বিষয়টা তার কাছে খোলাসা। চিরকুট সঙ্গীর হঠাৎ হারিয়ে যাওয়া, আবার ফিরে আসা, রহস্যময় আচরণ, কারণগুলোর উত্তর আজ তার সামনে। কিন্তু সে মানতে পারছে না। কেন? এমন পরিণতি তো সে ভাবেনি। কাপা কণ্ঠে শুধালো, মিহা মীরা দু বোন? শব্দ করে হেসে উঠল আহিস। হাসির ঝুলকে হাসপাতাল যেন কেঁপে উঠল, থামল না। অনেকটা সময় হেসে গেল, চোখের কোণ ঘেঁষে পানির ছিটা। হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ফর ইউর ব্যাড লাক, অ্যান্সার ইয়েস। পাতানো চেড়ে বসলো আদিল, মাথা নত করে চুল খামচে ধরল। আহিস থেমে নেই, আবারও গম্ভীর কণ্ঠে বলল, ভালোবাসা হারালে কষ্ট হয়, কাছের মানুষদের কষ্ট অসহনীয়। আপনি বুঝবেন আদিল, কিছুটা বুঝতে পারছেন? পারছেন না? আমার এমনই কষ্ট হয়েছিল যখন শুনলাম আমার বউটা আর নেই, হারিয়ে গেছে। কারো আক্রোশ, কারো হিংস্রতার কবলে পড়ে হারিয়ে গেছে। আমার কষ্ট হয় আদিল মাহমুদ, এখনো হয়। আমি যেমন বেঁচে আছি, ভালোবাসাহীন বেঁচে আছি, আপনিও বাঁচবেন। আপনাকে আমি বাঁচিয়ে রাখবো। আপনি দেখবেন আপনার ভালোবাসা হাসছে, তবে আপনার জন্য নয়। বুকে লাগবে আদিল মাহমুদ, লাগবে না? আপনার ভালোবাসা অন্য কারো বুকে মুখ লুকাবে, সইবে আদিল মাহমুদ। আপনি ঠিক ততটাই দুঃখ পাবেন, কাতরাবেন, দিশেহারা হয়ে আঁকড়ে ধরতে চাইবেন। কিন্তু সে যে অধরা। হাসতে হাসতে হাঁটতে থাকে আহিস। এক পলক আড়ালে লুকিয়ে থাকা মীরার দিকে তাকিয়ে চলে যায় এলোমেলো পা ফেলে। মীরা সেভাবেই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, আদিলের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়, এক পা করে এগিয়ে যায়। সামনে দাঁড়িয়ে আলতো হাত রাখে আদিলের মাথায়। চমকানোর সীমা এতটা ছিল, আর চমকায় না আদিল। শান্ত গাঢ় ভঙ্গিমায় মীরার চোখে চোখ রাখে। মীরা ছোট্ট করে ডেকে ওঠে, ডক্টর! কঠোর আদিলের সাথে এই আদিলের কোনো মিল পাওয়া যায় না। মীরা পাশে বসে, আদিলের বুকে মাথা রাখে, দুটো শরীর একদম অসাড়। কী করছে তারা যেন জানে না। মীরা কিছুক্ষণ চুপটি করে হৃদস্পন্দন শোনে, সরল কণ্ঠে বলে ওঠে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম ডক্টর। ছোট্ট সংসার, দুটো থেকে তিনটে মানুষ, হাসি, আনন্দ, সুখ, শান্তি, আমাদের পরিবার। বোকামে বড়লোকের ভালোবাসার পরিণতি যেন আপনাকে মন দিয়েছিল ডক্টর। কিন্তু বোকামে কি জানতো আপনার প্রেম বিষাক্ত? আদিল মাহমুদ ভালোবাসতে জানে না, ঠিক আমাদের বাবার মতো নারী দেহে সুখ খুঁজে। জানতো না ডক্টর, জীবনের প্রথম ভুল কি ছিল জানেন? ওই ব্যক্তির ঔরসে জন্ম নেওয়া। জীবনের দ্বিতীয় ভুল আপনাকে ভালোবাসা। এটাই শেষ ভুল, এরপর আর ভুল হবে না, যা হবে সব ঠিক হবে। তোতা পাখির মতন বুলিগুলো আউড়িয়ে চুপ করে রইল। আদিলের মুখে কোনো রা নেই। মীরা কিছুক্ষণ পর আবারও বলল, আমার আপাই খুব সহজ সরল ছিল ডক্টর।
আমাদের বাবা যে আপনাদের গোলাম ছিল ঠিক জানতে দেয়নি আমাকে। সেই অদূর বরিশালের মাটিতে একা একা মানুষ হয়েছি আমি। আপাই রানীকে সেফ রেখেছিল, কিন্তু ভালোবেসে ঠকে গেল। এতদিন জানতাম অনল মাহমুদ আদিল মাহমুদের সাথে ইস্যু ছিল, কিন্তু এখন জানলাম ছেলেটা ভালোবাসা হারিয়ে কাতর। ভালোবাসা শুধু কষ্ট দেয় ডক্টর। এই যে আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি, আপনার বোন পাচ্ছে। ভালোবাসা ভালো না ডক্টর। বড় লোকের ভালোবাসা তো পাপ। পেছন থেকে আঘাত করতে ভালোবাসে, পেছন থেকে ছুরি ঢুকাতে ভালোবাসে, ঠিক এভাবে। শব্দ দুটোর ব্যবহার শেষ হতেই আদিলের বুকে ছুরি বসিয়ে দেয় মীরা। শক্ত করে ধরে রাখে আদিলকে। বুকে এখনও মাথা এলানো। আদিল কিঞ্চিত কেঁপে চুপ করে যায়। পরপর 3 বার ঘা বসে বুক থেকে মুখ তোলে মীরা। ঠোঁটের ভাঁজে কৃত্রিম হাসি। মাথা নত, বুকের বাম পাশে শব্দ করে চুমু খায়। হিসিয়ে বলে ওঠে, এতটুকুতে মরবেন না ডক্টর, তবে আপনার কষ্ট হবে। ভালোবাসার মানুষ থেকে পাওয়া আঘাত আপনার কাছে মৃত্যুর সম হয়ে ধরা দেবে। আপনার চোখে আমি এক আকাশ পরিমাণ আফসোস দেখতে পাচ্ছি। এত কিছুর পরেও আপনাকে ভালোবাসি ডক্টর। ছুরি থেকে লাল রক্ত টপ টপ করে ফ্লোরে ছড়িয়ে পড়ে। ঘুরে হাঁটা ধরে এলোমেলো পা ফেলে। ওড়নার একাংশ মাটিতে গড়াগড়ি খায়। আদিল চোখ মেলে দেখে। হাঁটার ভাঁজে বিষাদের পাহাড় দেখতে পায় আদিল। মুচকি হাসে, বিড়বিড় করে বলে ওঠে, নারীর ভালোবাসা ভয়ঙ্কর, বিধ্বংসী নারীর প্রেম ছুরির আঁচড়। আদিল মাহমুদকে নিঃশ্বাস করতে পেরেছে। আপনি সফল রাজনন্দিনী। চোখ বুঝে আসতে চায় আদিলের, জোর কোলে খুলে রাখে। মীরা তখন এক কেবিন ডিঙিয়ে গিয়েছে। এত দূরত্ব সহ্য হয় না আদিলের। ঠোঁট বেঁকিয়ে হেসে চেয়ারের হাতল চেপে উঠে দাঁড়ায়। হাত গলিয়ে দেয় কোমরে। প্যান্টের ভাঁজে রাখা বেরেটা টমক্যাট, ছোট একটা অস্ত্র, অথচ ক্ষমতা বিশাল। বেশি দূর গুলি না করা গেলেও খুব দ্রুত কাজে দেয়। হাতে ধরতে বেশ সুবিধা। আদিলের পছন্দের রিভলভার হাতে তুলে নিয়ে ঢুলে পড়ার আগে মীরাকে তাক করে বুলেট ছুড়ে আদিল। শব্দ হয়। হাসপাতালের প্রতিটা ইট যেন কেঁপে ওঠে। পিঠ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। মীরা অবিশ্বাস্য চোখ নিয়ে পেছনে ঘোরে। আদিলের ঠোঁটের ভাঁজে দুর্বোধ্য হাসি। অস্পষ্ট সুরে বলে ওঠে, বিপরীতমুখী দুজন মানুষ, তবুও কাছে আছে। আমি একা হাসপাতালে পড়ে থাকবো, আপনি আরো বদশ মেয়েকে ঘুরে বেড়াবেন? তা কি করে হয় রাজনন্দিনী? বলেছিলাম না, আহত আপনাকে হতে হবে। আদিল মাহমুদ যে বড্ড হারামি। মীরার কাছে কথাগুলো পৌঁছাতে পারে কিনা বোঝা যায় না। আদিল এক পা করে এগিয়ে আসে। মীরার মুখোমুখি দাঁড়ায়। অন্ধকার নেমে আসে। দিক বুঝে মীরার মুখশ্রীটা হাতের আঁচলে তুলে নিয়ে কপালে শব্দ করে চুমু খায়। নেবু নেবু চোখে প্রতিক্রিয়া করতে পারে না মীরা। ঢুলে পড়ে আদিলের বুকে। ঠিক যেখানটায় আঘাতে জর্জরিত করেছে সেখানেই স্থান হয় মীরার। আদিল ফিসফিস করে বলে উঠল, আঘাতের বিনিময়ে আঘাত, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। হিসেব বরাবর করতে আদিল মাহমুদ বড়ই পাকা। এত কিছুর পরে আপনাকে ভালোবাসি রাজনন্দিনী। গুলির শব্দ হসপিটালে ছড়িয়ে গেলেও সিকিউরিটির কড়া হুমকিতে কেউই ছোটাছুটি করতে পারছে না হইচই করতে। যার যার কেবিনে বসেই ভয়ে ছটফট করছে। ইচ্ছে করে বের হয়নি আফিফ। আদিল মাহমুদ এসেছে শুনে তার বুঝতে অসুবিধা হয়নি শব্দের উৎসের কারণ। অবহেলায় ফেলে শুয়ে আছে সে। কিন্তু দরজায় একের পর এক করাঘাত। শোয়া থেকে উঠে বসতে বাধ্য হলো। খানিক কৌতূহল নিয়ে দরজা খুলতেই দরজায় সিটে থাকা আফরা ঢুলে পড়ল আফিফের বুকে। আগলে নিল আফিফ। ক্ষতস্থানে ব্যথা পেলেও কৌতূহলের আড়ালে লুকিয়ে পড়ল সেটা। আফরা কিছুক্ষণ নিশ্চুপ থেকে আফিফের হাত ধরে বাইরে নিয়ে আসলো। কণ্ঠনালী তার রোধ হয়ে গেছে, আওয়াজ বের করতে পারছে না। মীরার খামখেয়ালিপনা স্টেপ তাকে তাজ্জব করে দিয়েছে। আফিফ অবাক হয়ে আফরার সাথে ছুটছে, প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু উত্তর মিলছে না। করিডোরে শেষ মাথায় এসে থেমে গেল আফরা। আঙুল উঁচিয়ে সামনে দেখাতেই কপালে ভাঁজ পড়ল আফিফের। দেয়ালে হেলান দিয়ে মীরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আদিল। তেমন কিছু না পেলেও এগিয়ে গেল আফিফ। দুজনের চোখের পাতায় বন্ধ। মীরার পিঠ বেয়ে রক্তের ধারা নজর এড়ায়নি। চুপচাপ নিচে নেমে গেল সে। প্রতীক্ষমান আফরা আর এগোনোর সাহস পেল না। দোটানায় পড়ে সে এলোমেলো হয়ে যাচ্ছে। হিসেব মেলাতে পারছে না সে। বিপরীত গোছে দুটো মানুষ কি করে এক হবে?
সম্ভব? আফরার খুব কান্না পাচ্ছে। শক্ত আফরা নিজের দিকে ভুলে যাচ্ছে। মীরার ক্ষত আফরাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। বুকের হাহাকারে আফরা টের পাচ্ছে আরও একটা প্রাণের মৃত্যু। বেঁচে থেকেও মৃত্যের মতন জীবন। ভেতর থেকে কান্নারা দলা পাখি এসে ভিজিয়ে দেয় গলা। ঝাপসা চোখে আফিফকে দৌড়ে আসতে দেখে। ধরাধরি করে দুটো নিহত দেহকে নিয়ে কেবিনে ঢুকে পড়ে কিছু লোক। আফরা টের পায় কেউ তাকে হাত ধরে টেনে তুলছে, নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটছে। গভীর স্পর্শ নয়, নিরাট এক আগলে রাখার অধিকার বোধ। নিজেকে আচমকায় স্বাভাবিক করে নেয় আফরা। দাঁড়িয়ে যায়। আফিফ ভ্রু কুঁচকে তাকায়। আফরা স্বাভাবিক স্বরে বলে ওঠে, মীরা কোথায়? অপারেশন হচ্ছে। আমি আসছি। থ্যাঙ্কস ফর ইউর হেল্প। আফরা দাঁড়ায় না এক মুহূর্ত। বড় বড় পা ফেলে অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ায়। লাল বাতি জ্বলে আছে। আফরা তাকিয়ে থাকে সেদিকে। ছোট্ট ঘটনাটা কত বড় রূপ নিল। পরিণতি যে খুব খারাপ হবে। নিজের কেবিনে ঢুকে দুটো মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয় আফিফকে, কিন্তু সে যেন জবাব দেওয়ার মাঝে নেই। চুপচাপ শুয়ে পড়ে চোখ বন্ধ করে। ভেতরটা আজ এলোমেলো। জিয়াউল এগিয়ে এসে অস্থির কণ্ঠে বলে ওঠে, স্যার ঠিক আছেন আপনি? স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর ডাকবো? অসুস্থ লাগছে স্যার। আফিফ চোখ খোলে। জিয়াউল চুপ হয়ে যায়। এই মানুষটির চোখের ভাষা সে মাঝে মাঝে বুঝে যায়। অনান এগিয়ে আসতে চাইলেও হাত ধরে আটকে দেয় জিয়াউল। দুজনের মাঝে ঝগড়া এখন খুব একটা হয় না। আফিফ কিছুক্ষণ ভেবে ফোন তুলে নেয় হাতে। রিসিভ হয়। ওপাশ থেকে কোনো শব্দ আসে না। আফিফ কাপা কণ্ঠে বলে ওঠে, আম্মা, ওই সর্বনাশীটাকে বলে দিও আবার কংক্রিটের বুকটাকে মিথ্যা প্রমাণ করার অপরাধে তার বুকটাকে আমি ছাঁচড়া করে দেব। কেটে দেয় ফোন। জিয়াউলের চোখে চোখ রাখতে পারে না। হন হন করে বেরিয়ে যায় কেবিন থেকে। জিয়াউল হাঁ হয়ে তাকিয়ে থাকে বন্ধ দরজার দিকে। হয়তো তার মাথায় এখনও ঢোকেনি। অন্ধকার গ্রাস করে নিয়েছে থানাটাকে। ছোট্ট একটা রুমে এখনও আলো জ্বলছে। ব্যস্ত হাতে রিপোর্ট তৈরি করছে নোমান। ওপর থেকে অনেকবার ফোন এসেছে। আতিকুরের মৃত্যু, আশরাফ উদ্দিনের মৃত্যু, আরাফের পালিয়ে যাওয়া, কিছু সমাধান সে বের করতে পারেনি। মূলত সে চায়নি বের করতে। লোক দেখানো ঘোরাঘুরি করে গেছে। আজ মনে হলো একটা রিপোর্ট তৈরি করা দরকার। উপরতলার বড় বড় কথা শুনতে নারাজ সে। রিপোর্টের ভাষ্য মতে, মিসেস আতিকুরের উপর আরাফের খারাপ নজর ছিল, মানতে পারেনি আতিকুর। ঝামেলা হয় দুই ভাইয়ের। আরাফ রেগে নিজ সহোদর ভাইকে খুন করে। ধরা পড়ে পালিয়ে যাওয়ার পর বাবার হুমকিতে দেখা করতে আসে। আশরাফুদ্দিন বড় ছেলের হত্যার জন্য দোষারোপ করতে লাগলে রাগে হিতে হিতে জ্ঞান হারিয়ে বাবাকে গুলিবিদ্ধ করে হত্যা করে আরাফ। পলাতক আরাফের খোঁজ করা হচ্ছে। খুঁজে বের করলেই দণ্ড কার্যকর হবে। দুবার রিপোর্টটি পড়ল নোমান। একদম সূক্ষ্ম হয়েছে কিনা তাই দেখছে। যদিও উপরতলা সেভাবে না দেখেই সাইন করে কেস ক্লোজ করে দেবে, তবুও বোকামি করতে চায় না সে। বোকামির ফলে হয়তো সে ধরা পড়ে যাবে, প্রকাশ্যে চলে আসবে। ঠিক তার ইচ্ছেতেই আরাফ পালাতে পেরেছে। চাকরি নিয়ে টানাটানি হবে, যা সে মোটেও চাইছে না। ফিনিশিং টাচ দিয়ে উঠে দাঁড়ায় নোমান। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। দরজা ছেড়ে বের হতে যাবে, ফোনে টুংটাং শব্দে থেমে যায় সে। বিরক্তিতে শব্দ করে চেয়ারে বসে। ক্লান্ত শরীরে ঝিমুনি ধরে। অলস ভঙ্গিতে ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কৌতুক মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, শালা বাবু। চমকিত দৃষ্টিতে ফোন দেখে নোমান। অচেনা নাম্বার, কিন্তু কণ্ঠ তার চেনা। ওপাশ থেকে আবারও বলে, চুপ কেন শালা বাবু? আমি জানি তুমি আমাকে চিনেছ। নোমান অস্পষ্ট স্বরে বলে ওঠে, আহিস। নিশ্চুপতা। চেয়ারে শরীর এলিয়ে দিয়েছে নোমান। তীব্র রাগে ফোন ধরে রাখা হাতটি তার কাঁপছে। অপর পাশ থেকে উত্তর আসেনি, কিন্তু সে এখন স্পষ্ট টের পেয়েছে লোকটি আহিস ছাড়া কেউ নয়। কিছুটা সময় চুপ থেকে দাঁতে দাঁত চেপে নোমান বলল, ফোন দিয়েছ কেন? কোন সাহসে? আহা শালা বাবু, রাগ করছো কেন তুমি? তোমার আমার সম্পর্কটাই তো থাকবে হাসি মজার, দোষ্টমের। কমপ্লিকেটেড করছো কেন তুমি? আহিসের নিঃসংকোচ বুলি। নোমান জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। শক্ত গলায় বলল, ফোন দিয়েছ কেন? আমাকে চিনলে কি করে? কিছুদিন আগেও চিনতাম না, কিন্তু ঘুরতে গিয়ে মীরাকে দেখেই আমি মিহার প্রতিবিম্ব দেখতে পেয়েছিলাম। খোঁজ নিলাম, সবটা ক্লিয়ার হলো।
মিহা আমাকে কখনোই বলেনি তোমাদের কথা। বললে হয়তো চিত্রটা একটু আলাদাই হতো, আমাকে নিঃস্ব করে চলে যেত না। প্রগাঢ় অভিমান ব্যথা। নোমান থতমত খেয়ে গেল। অভিনয় কি মানুষ এতটা সুন্দর পারে? আহিস আবারও বলল, তোমাদের উচিত হয়নি নোমান, আমার সঙ্গে দেখা করতে পারতে। বোনের খুনির সাথে দেখা করব? খুন হতে? কি ভেবেছো তুমি? তোমার এই ভালো মানুষের কারণ জানি না। কেউ রেহাই পাবে না, তোমরা কেউ না। আমি তোমাদের এমনভাবে মারবো, তোমাদের লাশ দেখে কেউ চিনতে পারবে না। যেমন আরাফ এখনো মিসিং। কথাটা বলে শব্দ করে হেসে উঠল আহিস। চমকে দাঁড়িয়ে গেল নোমান। তোতলানো কণ্ঠে বলল, কি বলতে চাইছো? তুমি ঠিকই বুঝতে পেরেছো নোমান। আরাফকে অ্যারেস্ট করা, পালাতে সাহায্য করা, আবার তাকে গোপনে আটকে রাখা, অত্যাচার করা, তারপর হত্যা। ঠিক বলছি না? রিল্যাক্স, এতটা হাইপার কেন হচ্ছ? আমি তো দোষের কিছু দেখছি না। বাস্টার্ডদের অমন পরিণতি হওয়া উচিত। নোমান চোখ বুজে চেয়ারে বসলো। আহিস নিজেও নিশ্চুপ। নিজের ভাইয়ের ওপর কেউ এমন শব্দ ব্যবহার করতে পারে? হয়তো পারে, হয়তো অনেক দিনের ক্ষোভ জমা ছিল। আহিস কিছুটা সময় দিল নোমানকে স্বাভাবিক হতে, তারপর নরম সুরে বলল, থানার বাইরে ওয়েট করছি, এসো। ফোন কেটে গেল। নোমান নিজের পকেটে হাত দিল। না, অস্ত্রটা আছে। বেরিয়ে দেখলো 3টে হাবিলদার চেয়ারে বসে ঘুমোচ্ছে। অন্য সময় হলে হয়তো ধমকে উঠত, কিন্তু এখন সেই সময় বা ইচ্ছে কোনোটাই নেই। থানা থেকে বেরিয়ে কয়েক পা হাঁটল সে। আবছা আলো অন্ধকারে পুরুষালী অবয়ব চোখে পড়ল। আকাশে কি যেন খুঁজে চলেছে। কিছুটা দোতানায় নিয়ে এগোতেই কণ্ঠ ভেসে এলো, এসো বাবু। দূরত্ব রেখে পাশে দাঁড়ালো নোমান। হাত দিয়ে ইশারা করে হাঁটতে শুরু করলো আহিস। কিছুক্ষণ চুপ থেকেই দুজন মনের মধ্যে কথা সাজালো। আঙুল তুলে আকাশের দিকে লক্ষ্য করে আহিস বলল, ওই যে দেখো, চাঁদ। তোমার বোনটাকে আমি মাঝে মাঝে ব্যক্তিগত চাঁদ বলে ডাকতাম। ওর চোখে মুখে আলাদা একটা দ্যুতি করে বেড়াতে, জানো? কিন্তু ব্যক্তিগত চাঁদটা যে আকাশের চাঁদ হয়ে যাবে তা কি জানতাম? আচ্ছা, আমার কি এমন জীবন পাওনা ছিল? নোমান ভ্রুকুচকে আহিসকে দেখল। তার জানা আহিসের সাথে এই আহিসের কোনো মিল নেই, সম্পূর্ণ বিপরীত। সেসবে নোমান গেল না, প্রশ্ন করল, আরাফের ব্যাপারটা শুধু ধারণা নাকি প্রমাণ পেয়েছো? হাসলো আহিস শরীর দুলিয়ে। এক পলক নোমানের দিকে তাকিয়ে সামনে তাকালো, বিজ্ঞদের মতন বলল, তোমার আর মীরার পরিচয় জানার পর আর কোনো কনফিউশন থাকতে পারে? পালাতে সাহায্য করেছিলাম আমি। আবার সেই রাতে যখন আশরাফ উদ্দিনের সাথে দেখা করতে এলো, সুযোগ বুঝে আমি আর মীরা নিজের ডেরায় তুলে নিলাম। অবশ্য খুনের সময় মীরা ছিল না, যা করার আমিই করেছি। এমন মৃত্যু দিয়েছি প্রকাশ্যে এলে হয়তো বড় বড় কিলাররাও ভয় পেয়ে যাবে। কিন্তু আপনার বাবাকে আমরা মারিনি, তাকে টার্গেট করেছিলাম আরও 2 দিন পর, কিন্তু সহজ মৃত্যু পেয়ে বেঁচে গেল। কি ভয়ানক শোনালো কথাগুলো। বেঁচে গেল? আহিস মুচকি হাসল, নিম্ন স্বরে বলল, সে জানা আছে, যার চামচা হয়ে এতদিন ছিল তার হাতেই মরেছে। অনল মাহমুদ, ইয়েস শালাবাবু। তোমার কোনো অভিযোগ নেই? বাবার মৃত্যুটা মেনে নিলে? অভিযোগ তো অবশ্যই আছে, মেনে নিতে পারছি না বলেই তো আশা। বলেই একগাল হাসলো আহিস। নোমান বিচলিত চাহনিতে দেখল। আহিস আবারও বলল, নিজের হাতে মারতে পারিনি তো। অভিযোগটা এখানেই। ছেলের থেকে পাওয়া আঘাত কতটা নির্মম হয় আশরাফ উদ্দিনের দেখা উচিত ছিল। আমি তোমাকে মেলাতে পারছি না আহিস। আমি তো পারেই যাইনি, মেলাও। মিহার খুনের সাথে জড়িত ন? তুমি কি এটা প্রমাণ করতে চাইছো? প্রমাণ করছি না তো, আমি অবশ্যই জড়িত। সেদিন যদি কাজের চাপে রাগটা আমি মিহাকে না দেখাতাম, না সে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পেত, আর না অ্যাক্সিডেন্ট হতো, আর না ওই হসপিটালে ভর্তি হতো, না অপারেশন থিয়েটারের নির্মমতাকে দেখতে হতো, সবার আগে আমি জড়িত নোমান। অস্বীকার তো করিনি। তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে আহিস। ফোনে যখন মিহা তোমাদের সংসারের কথা বলতো, আমি শুধু প্রতিটা কথায় দোয়া করে যেতাম। তোমার মতো মানুষকে আমার বোনের জীবনে পাঠানোর জন্য কত শুকরিয়া আদায় করেছি, কিন্তু হুট করে আকস্মিক মৃত্যু। সচল বোনটার নির্জীবতা তোমার দিকেই প্রথম আঙুল তুলতে বাধ্য করেছে।
তারপর বাবার স্বীকারোক্তি। প্রথম লড়াই শুরু হয়েছিল বাবার মৃত্যুতে। বোকা মিরাটে নিমিষেই বুলেট ছুড়ে দিল। হাসতে হাসতে মৃত্যুকে মেনে নিল বাবা। শূন্যে তাকালো নোমান। বিভীষিকাময় দিনটা চোখের পাতায় ভাসছে। মোহনলাল শিকদার যখন বেঁচে এসে নিজের দোষের কথা স্বীকার করলো, অনল মাহমুদের সাথে চোরা চালানের কাজে জড়িত হওয়ার গল্প, টাকা নিয়ে ঝামেলা হওয়ার গল্প, অনল মাহমুদকে শাসানোর গল্প, সেই রাগের বহিঃপ্রকাশ করে মিহাকে ধর্ষণ করার গল্প, সেদিন বোকা সহজ সরল আদরে মীরাটা চুপ থাকতে পারেনি। নিজের বাবাকে তারই বন্দুক দিয়ে হত্যা করেছিল। সারা রাত লাশের পাশে বসে কেঁদেছিল, কিন্তু কখনোই তাদের গিল্টি ফিল হয়নি। আজ পুরনো কথাগুলো আবারও উঠে আসছে। আয়েশ নিজেও ডুবেছিল তার সংসার চিত্রে। নোমানের চাপা দীর্ঘশ্বাস হয়তো তার বুকেও লাগলো। নরম সুরে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না যে আমাকে বিশ্বাস করো, কিন্তু ভালোবাসার মানুষটিকে মেরে নিজের মৃত্যুকে ডেকে আনার মতো ভুল কেউ করে বোঝে? আমার জীবনে একমাত্র মা ছিল নোমান, সেও আমার কাছে ছিল না। হোস্টেল থেকে পড়াশোনা, একাকিত্ব, জীবনে না ছিল কোনো বন্ধু, আর না ছিল কাছের কেউ। দুদিন পর পর মায়ের সাথে 5 মিনিটের কথা, ওইটুকুই ছিল আমার জীবনের সুখ। জীবনের মানেটা তখনও জানিই না। হুট করেই তোমার বোন চলে এলো। সুখ কাকে বলে জানলাম, বাঁচতে শিখলাম। কেমন করে তার সাথে 2 বছর চলে গেল টেরি পেলাম না। 2 বছরের সুখ দিয়ে তোমার বোন আমার থেকে 2.5 বছর সুখ কেড়ে নিল নোমান। পাশানি। দুটো পুরুষ মন খুলে নিজেদের মনের কথা বলে যাচ্ছে। আজ রাত যেন তাদের জন্য শহরটাকে ঘুমন্ত রেখেছে। কোনো মানুষজন নেই, নেই কুকুরের ঘেউ ঘেউ শব্দ। চারিদিক শুধু নিশ্চুপতা ও শূন্যতা। আহিস আবারও বলল, ছলনাময়ী নারীর ভালোবাসায় কখনো নিজেকে হারিও না নোমান। ভিন্ন ভিন্ন করে তোমার জীবনের সুখ কেড়ে নিয়ে তোর থেকে হাসবে। সেই হাসির শব্দ চলন ধরাবে, মৃত্যু স্বাদ জাগাবে, আবার কোথাও যেন আটকে দেবে দুর্বিষহ করে। শরীরে কাঁপুনি টের পেল নোমান। হারাবে না, সে তো কবেই হারিয়ে ফেলেছে। প্রাণ ভ্রমরার ভালোবাসায় সে নিজেকে হারিয়ে ফেলেছে। এর থেকে পরিত্রাণ হয়তো সম্ভব নয়। সম্ভব নয় মুক্তির স্বাদ পাওয়া। হয় ভালোবাসা অর্জন করো, না হয় দুঃখকে বরণ করে নাও। চাপা শ্বাসটা আটকে রাখলো না নোমান। আহিসের দিকে তাকিয়ে বলল, পরবর্তী প্ল্যান কি? নেই, শুধু দেখে যাব, চলো। কথা বলতে বলতে হসপিটালের সামনে এসে দাঁড়ালো আহিস। নোমান কপাল কুঁচকে আহিসের দিকে তাকিয়ে রইল। হসপিটাল কেন বুঝতে পারছে না। আহিস কিছু বলল না, ইশারা করে হাঁটতে লাগলো ভেতরের দিকে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়াতেই আফরাকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ধক করে উঠল নোমানের বুক। মাথা ঘুরিয়ে চারপাশ দেখল, না, কোথাও তার ছোট বোনটা নেই। জিজ্ঞাসু দৃষ্টিতে আহিসের দিকে তাকাতেই মাথা নাড়ল আহিস। পড়ে যেতে নিয়েও নোমান সামনে নিল নিজেকে। চেয়ারে ধপ করে বসে পড়ল। আফরার এদিকে খেয়াল নেই, তার গাঢ় দৃষ্টি লাল বাতিটার দিকে। কখন নিভে যাবে, কখন ডক্টর বের হবে, আর কখন ভালো খবরটা সে পাবে। জোর করে অনিচ্ছা পোষণ করেও, নিজের সাথে যুদ্ধ করেও হেরে গেল আফিফ। সেই তাকে বুকের ক্ষত নিয়ে নিচে নামতে হলো। ধীরে ধীরে পা ফেলে আফরার পাশে এসে দাঁড়ালো সে। আফরাকে দেখে মনে হচ্ছে না দুনিয়ার কোনো কিছু তাকে স্পর্শ করছে। চাপা শ্বাস ফেলে আফরার হাত নিজের মুঠোয় পুড়ে নিল আফিফ। চমকে গেল আফরা। ততক্ষণে আফিফ আফরাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। ঠান্ডা শরীরটা খানিক উষ্ণতা পেতেই আফরা দুম করে আফিফের সাথে চেপে বসলো। থতমত খেয়ে গেল আফিফ। পরক্ষণেই যখন বুঝতে পারলো মেয়েটার ঠান্ডা লাগছে, গলায় পেঁচানো ওড়না মেলে দিল শরীরে। কৃতজ্ঞতার দৃষ্টিতে আফিফকে দেখে চোখ বুঝে নিল আফরা। আহিস নোমান পুরো ঘটনাটাই লক্ষ্য করছিল। আফিফকে ঠিক চিনতে পারছে না। আহিস কিছু বলবে তার আগেই নোমান নিজ আসন থেকে উঠে আফরার পাশে বসে ধরা গলায় বলে ওঠে, কি হয়েছে মীরা? গুলি লেগেছে। কথাটা বলে চোখ খোলে আফরা। নোমানকে দেখে কপাল কুঁচকে খানিক সরে বসে। এতক্ষণের আটকে রাখা জলের ধারাটা গড়িয়ে পড়ে গালে। নিজেকে শক্ত রাখতে পারে না নোমান। জিজ্ঞাসু দৃষ্টিতে আহিসের দিকে তাকায় আফরা। চাপা গলায় আহিস জবাব দেয়,